গুড মর্নিং সবাইকে। বৈপ্লবিকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক। যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার বা নতুন যারা এসছেন দেখছেন প্রথমবারের জন্য আমাদের ভিডিও, তাদের জন্য বলা যে আমরা জেনারেলি ক্লাসিক এবং কন্টেম্পোরারি ফিকশনের উপরে কাজ করি এবং উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, কবিতা যা কিছু আছে, ড্রামা, সমস্ত কিছুই আমরা একটু নেড়ে ঘেটে দেখার চেষ্টা করি, এক্সপ্লোর করার চেষ্টা করি। আমাদের কন্টেন্ট চেক করতে পারেন, পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমরা ওয়ার্ল্ড লিটারেচারের সেরা কিছু কাজ, 20টা কাজ মানে একটা সর্ট করার চেষ্টা করেছিলাম। ইম্পসিবল ব্যাপার। ওয়ার্ল্ড লিটারেচারের 20টা সেরা বই খুঁজে বার করা খুব মুশকিল বলতে তাদেরকে 20টার মধ্যে আবদ্ধ করা খুব মুশকিল। সেরা 50টা, সেরা 100টা করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা করব না, অন্তত এই মুহূর্তে তো নয়। তো সেরা 20টার মধ্যে রাখার চেষ্টা করলাম, তার সঙ্গে বেশ কিছু অনারেবল মেনশন থাকবে। তো এই নিয়েই হচ্ছে আজকের ভিডিও। চলুন ঢুকে পড়ি ভিডিওর মধ্যে। আপনি যদি বাংলা সাহিত্যের উপর যে কোনোই ডিগ্রি করেন, সেটা অনার্স করুন, মাস্টার ডিগ্রি করুন বা তারপরে পিএইচডি যাই করুন না কেন, পিএইচডিটা ডিফারেন্ট থিং, প্রথাগত পড়াশোনার বাইরে। আপনি দেখবেন যে বাংলা সাহিত্যের সেরা সেরা কাজ সেগুলো তো রয়েছেই, পাশাপাশি বিশ্ব সাহিত্যের বেশ কিছু সেরা কাজের কথা কিন্তু পড়তে হয়, তাদেরকে নিয়ে পড়াশোনা করতে হয়, তাদের উপরে লিখতে হয় না। তো তার মানে সাহিত্য যদি বুঝতে হয়, বাংলা সাহিত্যও যদি বুঝতে হয় এবং সেটাকে যদি বিশ্ব সাহিত্যের নিরিখে সঠিক জায়গায় যদি রাখতে হয়, প্লেস করতে হয়, মানে বলে না যে একটা বিশাল ফ্ল্যাট, তার মধ্যে আমার বাড়ি কোনটা, সেই পুরো ফ্ল্যাটটাকে না জানলে আমার ফ্ল্যাটটা কোনটা, পুরো ফ্ল্যাট কমপ্লেক্সটাকে না জানলে আমার ফ্ল্যাট এক্স্যাক্টলি কোথায় সেটা যেরকম বোঝা মুশকিল, বিশ্ব সাহিত্য নাড়াঘাটা না করলে কিন্তু নিজের ভাষাটা এবং নিজের ভাষায় তৈরি সাহিত্য ঠিক কোথায় প্লেস করতে পারবো সেটাও বোঝা মুশকিল। তো এই একটা ব্যাপার। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাঠক আর পাখি একই রকম, পাখিরও কোনো সীমানা থাকে না, বর্ডার টর্ডার থাকে না, পাঠকেরও খুব একটা থাকা উচিত নয়। যখন যে লেখা পড়তে ইচ্ছা করবে, অবশ্যই আপনার নিজের ভাষা, মাতৃভাষা, সে ভাষা সবচেয়ে প্রিয়, সে ভাষা হচ্ছে মনের, সেটাকে তো খণ্ডন করার কোনো জায়গাই নেই, প্রয়োজনও নেই। কিন্তু তার মানে এই নয় যে আমি শুধু সেটার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবো। আমি যদি আমি চাই তাহলে আমি কিন্তু বিশ্ব সাহিত্যের বই দিব্যি পড়াশোনা করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। চলুন জেনে নিই আজকের ভিডিওতে কী থাকবে। ভিডিওতে প্রথমে একটা ডিসক্লেমার থাকবে, ডিসক্লেমার দেওয়াটা জরুরি। তারপরে হচ্ছে যে বইগুলোর কথা আজকে আপনাদের বলবো বা দেখাবো, সেই বইগুলো যদি আপনারা পড়তে চান, অনেকে হয়তো অলরেডি পড়ে ফেলেছেন, কিন্তু যদি পড়তে চান তাহলে কিছু মিনিমাম শর্ত আছে যা কিন্তু আপনাকে পালন করতে হবে, নাহলে কিন্তু এই বই পড়তে গিয়ে সমস্যা হতে পারে। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড লিটারেচার কেন পড়বো সেটাও তো বোঝা দরকার। আমি বাঙালি, বাংলা আমার মাতৃভাষা এবং বাংলা ভাষায় রিচ কালচারাল হেরিটেজ রয়েছে এবং দুর্ধর্ষ সব লেখা রয়েছে, তাহলে আমি বিশ্ব সাহিত্য কেন পড়বো সেটাও একটু বোঝা দরকার। এরপরে বইয়ের মধ্যে ঢুকে পড়বো। প্রথমে কিছু অনারেবল মেনশন দেবো, যেগুলোকে প্রথম 20টা বইয়ের মধ্যে রাখতে পারিনি, বাট থাকা উচিত ছিল। সেই বইগুলোর নাম না নিলে হয় না। সেখানে আছে অনারেবল মেনশনে 9টা বই থাকবে, তো সেইটা। এরপরে হচ্ছে টপ 20 বুকস, একদম উপরেরই 20টা বই থাকবে। অ্যাকচুয়ালি 20টা বলছি, তার কারণ প্রথম 21টা বই বলা যায় না আর কি। আজকের লিস্টে 20টা নয়, 21টা বই থাকবে। 21টা বই বলতে মানে থাম্বনেলে দেখতে খুব অদ্ভুত লাগবে, বিশ্ব সাহিত্যের সেরা 21টি বই, এরকম থাম্বনেল হয় না আর কি। তো সেই জন্য 20টা বলছি, কিন্তু সেই 20টা বইয়ের লিস্ট বানাতে গিয়ে দেখলাম যে 21টা বইয়ের কমে হয় না আর কি। তো সেটাই থাকবে। অনুবাদ সম্বন্ধে একটু বলবো। ইংরাজিতে অনেকেরই অসুবিধা থাকতে পারে, ইংরাজি জানতেই হবে এমন কোনো ব্যাপারও নেই, জানলে বিশাল কোনো ব্যাপার তাও নয়। তবু যাদের ইংরাজিতে অসুবিধা আছে তাদের অনুবাদ সম্বন্ধে দেখি কিছু বলা যায় নাকি। আর থাকবে হচ্ছে এত বই কিনি কী করে, সেটাও একটা ঘটনা। চুরি ডাকাতি করি না, সেটা সম্বন্ধে একটু বলবো। মোটামুটি এই সবই থাকবে আজকের ভিডিওতে। ডিসক্লেমারে প্রথমেই বলি যে এই যে সেরা 20 বা 21টা বই, আমাদের ক্ষেত্রে 21টা বইয়ের যে লিস্ট, সেটা পুরোপুরি যে সমস্ত বইগুলো আমি পড়েছি তার উপর বেস করে। পড়িনি এরকম প্রচুর বই আছে, তো সেই বইয়ের নাম এখানে নেই। হতে পারে, এবং আমি আশা করছি যে আগামী দিনে যেরকম আরও ইংরাজি বই, শুধুমাত্র ইংরাজি বইয়ের কথা বলছি, ইংরাজি বই যত পড়তে থাকবো হয়তো লিস্টটা চেঞ্জ হবে। খুব বেশি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না,
বড়জোর 5টা প্লেস 5টা বই হয়তো এদিক ওদিক হতে পারে, তার বেশি হবে না আর কি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটার মধ্যে শুধুমাত্র ডিসক্লেমারের মধ্যেই রয়েছি আমরা। এটার মধ্যে এই যে ভিডিওটা 21টা সেরা বই, এর মধ্যে কোনো কবিতার বই নেই, পোয়েমস নেই, ড্রামা নেই। ড্রামা না থাকার জন্য ওয়েটিং ফর গডও নেই, দেখে হতাশ হবেন না। ড্রামা এর মধ্যে ইনক্লুড করা হয়নি। প্লে বললাম, পোয়েম বললাম, শর্ট স্টোরি ইনক্লুড করা নেই, যার ফলে ও হেনরি, চেকভ, মপাসা, এমনকি হেমিংওয়ে এদের কারোরই নাম এখানে পাবেন না, সেটাও করা হয়নি। এছাড়া নন ফিকশন, অটোবায়োগ্রাফি এগুলোও কিন্তু ইনক্লুড নয়, অর্থাৎ শুধুমাত্র নভেল ইনক্লুডেড আছে এর মধ্যে। এইগুলো বলে দেওয়াটা দরকার। আমি যে 20টা বা 21টা বই আপনাদেরকে বলবো, তার সঙ্গে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। এমন হতে পারে যে সেরা 20টা বইয়ের মধ্যে আপনাদের অন্য কোনো বই পছন্দ, বা অন্য অনেক বই হয়তো অন্য পছন্দ, যদিও হওয়ার সম্ভাবনা খুব কম আর কি। যদি সেরকম হয় তাহলে লিখে জানাবেন যে কোন বই আপনার কাছে বেশি ভালো লেগেছে এইগুলোর থেকে, এই সিলেকশনের থেকে, সেগুলো অবশ্যই জানাতে পারেন, বা কোনো বই পড়ে থাকলে মতামত জানাতে পারেন। এটাই ছিল ডিসক্লেমার। এবারে এইসব বই যদি আপনারা পড়তে চান, যারা পড়ে ফেলেছেন তাদের কথা বলছি না, যারা পড়তে চান নতুন, তাদের জন্য কতগুলো পয়েন্ট আমি বলে দিচ্ছি, বা কতগুলো শর্ত যেটা আপনাকে মানতে হবে, একটা সার্টেন লেভেলে পৌঁছাতে হবে, নাহলে কিন্তু বইগুলোকে ইংরাজিতে পড়া মুশকিল হতে পারে। অফকোর্স আপনি অনুবাদে পড়তেই পারেন, এবং বাংলায় এদের মধ্যে বেশ কিছু বইয়ের অনুবাদ আছে বলেই আমার মনে হয়। তো সেই শর্তগুলো কি? একটা হচ্ছে, ইংরাজিতে পড়তে চাইলে আপনাকে কিন্তু ইংরাজি ল্যাঙ্গুয়েজের, ইংলিশ ল্যাঙ্গুয়েজের এক্সট্রিম নলেজ রাখতে হবে। আদারওয়াইজ এদের মধ্যে বেশ কিছু বই আছে যেগুলো কিন্তু দুরকমভাবে আপনাকে চ্যালেঞ্জ করবে। এক হচ্ছে, সেন্টেন্সের মানে আপনি বুঝতে পারবেন না। আপনি যদি সাধারণ ইংরাজিও জানেন, ধরুন অফিসিয়াল ইংরাজি, আপনি অফিসে হয়তো, এখন তো সব অফিসেই যাবতীয় কাজকর্ম ইংরাজিতেও হয়, সেই ইংরাজি দিয়ে কিন্তু এই বই আপনি উদ্ধার করতে পারবেন না বেশিরভাগ সময়। যেরকম বললাম, দুটো ডিফিকাল্টি আসবে। ফার্স্ট ডিফিকাল্টি হচ্ছে আপনি মানে উদ্ধার করতে পারবেন না, আর 2 নম্বর যেটা ডিফিকাল্টি আসবে সেটা হচ্ছে আপনি হয়তো মানেটা উদ্ধার করে ফেললেন, কিন্তু অ্যাকচুয়ালি বোঝাতে কি চাইছে সেটা কিন্তু একটা কগনিটিভলি আপনাকে ভয়ানকভাবে চ্যালেঞ্জ করবে। এই দুটো ডিফিকাল্টি কিন্তু থাকবে। অনেক সময় ভাষা বুঝে যাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য সেই ভাষাটার মাধ্যমে অ্যাকচুয়ালি বলতে চাইছেটা কি, তার জন্য একটা ভয়ানকভাবে কগনিটিভ চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হতে পারে, যদি আপনার অভ্যাস না থাকে অফকোর্স। এইটা হচ্ছে প্রথম জিনিস। তার কারণ হচ্ছে যে এই বইগুলো বেশিরভাগই অ্যাটলিস্ট 100 থেকে 500 বছর আগে লেখা আর কি। তো যার ফলে সেই সময় ইংরাজি ভাষাটাও একটু অন্যরকম ছিল। ঠিক যেরকম আমাদের একদম প্রথম দিকে বঙ্কিম যে ভাষায় লিখতেন, সেই ভাষায় তো আমরা লিখি না। ও ভাষা পড়তে গেলে বোঝাই যায় না যে ওটা বাংলা না অন্য কোনো ভাষা আর কি। মানে বঙ্কিম পড়তে গেলে যেরকম এক্সট্রিম নলেজ দরকার বাংলা ভাষার, এবং বাংলা ভাষার আর্কেইক ইউজ সম্বন্ধে আপনাকে জানতে হবে, এটাও প্রায় সেরকম। এর পরের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু একটু আধটু ইংরেজি ক্লাসিক পড়ার অভ্যাস থাকতে হবে, নাহলে হঠাৎ করে এই ধরনের এত সেরা বইগুলোর মধ্যে ঢুকতে গেলে একদম কিন্তু হোঁচট খেয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি। শুধু ইংরাজি নলেজ দিয়ে হবে না, আপনাকে কিন্তু ক্লাসিক পড়ার একটা মিনিমাম অভ্যাস থাকতে হবে, বা অ্যাটলিস্ট লিটারারি ফিকশন, ধরুন যে বইগুলো বুকার পাচ্ছে, অতীতে পেয়ে এসছে, ইন্টারন্যাশনাল বুকার এই ধরনের, বা পুরস্কার ছাড়াও অন্যান্য আরও যে ভালো বইগুলো আছে যেগুলো পুরস্কৃত হয়নি, বাংলাতেও যেরকম সাহিত্য একাডেমির পোস্টেও বলেছিলাম ভিডিওতে, তো সেরকম প্রচুর বই আছে। অ্যাটলিস্ট একটু ভালো ইংরাজি সহকারে লেখা যে বইগুলো আছে তার অভ্যাস না থাকলে একটু মুশকিল হতে পারে। আর আপনি হয়তো ইয়াং অ্যাডাল্ট পড়ছেন, মানে যেটাকে ওয়াইএ ফ্যান্টাসি বলে ইংরাজিতে আর কি, বিগিনার লেভেল রিডার। এই ওয়াইএ ফ্যান্টাসি আর বিগিনার লেভেল রিডার, বা শুধু হরর, তাও স্টিফেন কিংয়ের হরর না, স্টিফেন কিংয়ের বেশ কিছু বইতে বেশ ভালো ভাষার ব্যবহার আছে। এইসব পড়ে কিন্তু হঠাৎ করে এই বইগুলো পড়তে গেলে চাপ কিন্তু ভয়ানক হবে, উদ্ধার করা প্রায় মুশকিল হয়ে যাবে খুবই আর কি। অ্যাটলিস্ট আপনাকে মিড লেভেল রিডার হতে হবে। এই ধরনের বইগুলো পড়তে গেলে আপনাকে পেশেন্স রাখতে হবে। অনেক বই অনেক মোটা, 400-500 পাতা তো কোনো ব্যাপারই না, 1000 পাতা, 1400 পাতা, 1200 পাতা এইসবও রয়েছে। তো আপনাকে পেশেন্স রাখতে হবে। আপনাকে কিন্তু প্রতিদিন বা প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট ফিরে আসতে হবে বইটার কাছে। বইটার সাইজ দেখে আপনাকে থেমে গেলে হবে না। আর এখানে কিন্তু কোনো কুইক পে অফ নেই, ঝপ করে পড়বো, ঝপ করে একটা কিছু ঘটে যাবে, সেরকম কিন্তু কিছু ঘটবে না। ক্লাসিক পড়ার কিন্তু একটা নির্দিষ্ট ধরন আছে, আপনাকে পড়ে যেতে হবে। আলটিমেটলি আপনার যখন পড়া হয়ে যাবে তখন আপনার মনে হবে যে একটা গল্প পড়লাম না, একটা কাহিনী পড়লাম না, একটা মাল্টিভার্সে ঘটে যাওয়া সত্যিকারের বাস্তব পড়লাম। তো সুতরাং পেশেন্স ইজ দ্য কি, এইটা একটা মাথায় রাখবেন। এর পরের ব্যাপার হলো যে আপনাকে ডিপ রিডিং করতে হবে এই বইগুলোকে, যদি আপনি এই বই থেকে ম্যাক্সিমাম যে রিটার্ন সেটা আপনি পেতে চান।
এই বইগুলোর কোনোটাই শ্যালো বই নয়। আপনি এগুলোকে খুব তাড়াতাড়ি পড়তে পারবেন না। এর মধ্যে বেশ কিছু বই আছে সারাদিনে ম্যাক্সিমাম আপনি 2-3 পাতাই পড়তে পারবেন, এবং সেটাই রেকমেন্ডেড। ম্যাক্সিমাম 5 পাতা, তার বেশি আপনি টেকনিক্যালি পড়ার জন্য আপনি একদিনে 20 পাতা 50 পাতা পড়ে ফেলতে পারেন। আপনার মাথায় কিছু ঢুকবে না, আমারও মাথায় ঢুকবে না, কারোরই মাথায় কিছু ঢুকবে না। যারা লন্ডনে বসে পড়াশোনা করে, যারা অক্সফোর্ডে পড়াশোনা করে, তাদেরও মাথায় ঢুকবে না। আমাদের মাথা এই ধরনের বই অত তাড়াতাড়ি নেওয়ার জন্য তৈরি নয়। তো সেটা একটা ব্যাপার যে আপনাকে ডিপ রিডিং করতে হবে, স্লোলি পড়তে হবে, পড়ে তারপর জিনিসগুলোকে ভাবতে হবে যে এক্স্যাক্টলি কী হলো। এই যে 3-4 পাতা 5 পাতা, বা আপনি খুব মেরে কেটে আপনি 10 পাতা পড়ে নিলেন, কী হলো সেটাকে আপনাকে একটু গরুর মতন জবর কাটতে হবে। আমরা সবাই কেটেছি, তো তাহলে কিন্তু রিটার্নটা বেশি হবে। আর ডিপ রিডিং করতে গেলে বইতে আপনাকে কিন্তু মার্ক করতে হবে। সেই মার্ক করার জন্য আপনি ব্যবহার করতে পারেন, হাইলাইটার ব্যবহার করতে পারেন, সেটা করতে হবে। আপনি আপনার নিজের নোটস, প্রচুর নোটস তৈরি হবে, প্রচুর কথা তৈরি হবে, প্রচুর ডাউটস তৈরি হবে, সেগুলো বইয়ের মধ্যে আপনি লিখে রাখতে পারেন। এরকম ইউজ করতে পারেন, এরকম জিনিস ইউজ করতে পারেন। আরও আছে আমার কাছে যেগুলো আমি ইউজ করি আর কি। আপনি এরকম প্যাড টাইপের ইউজ করতে পারেন, পেজ ছিঁড়ে ছিঁড়ে আপনি লিখতে পারেন। লিখতে হবে যদি আপনি ম্যাক্সিমাম রিটার্ন পেতে চান ওখান থেকে। পেন, আমি তো ফাউন্টেন পেনে লিখি, যাই হোক সেরকম ব্যাপার। আপনি চাইলে কিন্তু বইতেও লিখতে পারেন। দেখি আপনাকে দেখাতে পারি নাকি আপনাদের দুটো বই দেখাচ্ছি। একটা হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট পড়ছি এখন, দস্তয়েভস্কি অফ কোর্স। এরকম দেখতে পাচ্ছেন, একদম মার্ক করা ওইভাবেই যাচ্ছি। বইয়ের মধ্যে লিখতে পারেন নিজের নোটস। আমার বইতে আমি লিখি, কারণ এগুলোই হচ্ছে ডিপ রিডিং করার পদ্ধতি। আপনি কালার কোডিং করে করতে পারেন, মানে হাইলাইট করতে পারেন কালার কোডিং করে। বইতে একদম লেখাবেখা ভর্তি। এই যে এখানে যেরকম নোটস রয়েছে, এটা এক ধরনের নোটিং দেখালাম আপনাদের। আর একটা আমি ফিলোসফি পড়ছিলাম, অ্যালবার্ট কামুর অ্যাবসার্ডিটি অ্যান্ড সুইসাইড বলে একটা এসে আছে ওনার, দ্য মিথ অফ সিসিফাস বইতে। অ্যাবসার্ডিটি অ্যান্ড সুইসাইড বইটার রিভিউ আমি, এই এসেটার রিভিউ আনবো। এটা একটা এসে, পুরোটাই দেখুন যে সমস্ত জায়গা আছে। একটা 5 পাতার এসে আমি 7-8 দিন ধরে পড়েছি আর কি। যা যা মনে হয়েছে সমস্ত কিছু নোটস করে, হাইলাইট করে, এইভাবেই পড়তে হবে। এই তো নোটসে ভর্তি একেবারে। যারা অক্সফোর্ডে পড়াশোনা করে, অক্সফোর্ডের ইংলিশ লিটারেচারের ডিগ্রি সবথেকে বেশি মানে ভ্যালুয়েবল বলতে পারি, তারাও কিন্তু ঠিক এইভাবেই পড়াশোনা করে। এই হাইলাইট বা নোট করে পড়ার অভ্যাস আমাদের এখানে খুব একটা নেই। কেন নেই সেটার কারণ আমি জানি, কিন্তু সেটা এই ভিডিওতে সেটা আনবো না, সেটা উদ্দেশ্য নয়। বাট আপনারা কিন্তু এইভাবে পড়তে পারেন। আমি অন্তত আমাদের চ্যানেল থেকে আমি এটা বলে দিলাম যে এইভাবে যদি যে কোনো বই, সেটা আপনি বাংলা বইতেও করতে পারেন, যে কোনো বই যদি এইভাবে পড়েন, তাহলে কিন্তু আপনার যে রিটার্নটা হবে, আপনি জীবনে পড়বেন একবার, আপনার সময় অনেক বেশি লাগবে, বা বলতে পারি যে সময় অনেক সঠিক লাগবে। কারণ বেশি সময় লাগবে না, একটা বইকে যে সময় দেওয়ার সেই সময়টায় দিতে হবে। আপনি মাটন রান্না করছেন, আপনি তো এক্সপেক্ট করতে পারেন না যে আপনি প্রেশার কুকারে মাটনটাকে ছাড়লেন 2 মিনিটে মাটনটা হয়ে যাবে। 2 মিনিটেও হবে, তখন সেই নরপিশাচের মতন খেতে হবে, রাক্ষসের মতন। তো সেইটা হচ্ছে ব্যাপার, যে বইটা পড়ার জন্য যে সময়, তাকে সেটা অ্যাডপ্ট করতে হবে। এবার আপনি যদি একটা ভূতের বই পড়েন, তাহলে কি আর ওইরকম এইসব কিছু করতে হবে? কিছুই করতে হবে না, প্রথম পাতা লাস্ট পাতা পড়ে নিলেই হয়ে যাবে, মাঝখানটা আপনি বুঝে যাবেন। তো এই ব্যাপার। বছরে আমি এরকম বইয়ের গ্রুপে প্রচুর পোস্ট দেখি, এই বছরে 500টা বই পড়লাম, এই বছরে 300-350টা বই পড়লাম। এইরকম টার্গেট থাকলে এই বইগুলোর দিকে না যাওয়াই ভালো। এগুলো কিন্তু সেই ধরনের টার্গেট ওরিয়েন্টেড জব নয় আর কি। এগুলো সারা জীবনের একবার পড়বেন, সারা জীবন ওটা আপনাকে ডিভিডেন্ড দিতে থাকবে, কোম্পানির শেয়ার কেনার মতন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বিশ্ব সাহিত্য কেন পড়ব? ইংলিশ লিটারেচার বা ইংরাজিতে অ্যাভেলেবেল এরকম লিটারেচার পড়ার বেশ কিছু সুবিধা আছে। এটা হচ্ছে আপনার কাছে একটা লাইসেন্সের মতন টু দ্য আউটার ওয়ার্ল্ড। পশ্চিমবঙ্গ এবং ভারত, পশ্চিমবঙ্গে জন্ম, কলকাতায় জন্ম, ভারতে জন্ম, এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা বাউন্ডারি আর কি। কিন্তু এর বাইরেও বিশ্ব আছে, বিশাল বিশ্ব আছে। সেখানে কি হয় সেইগুলো জানার জন্য সেই সমস্ত দেশে হয়তো আমরা কোনোদিন গিয়ে উঠতে পারবো না, সমস্ত দেশে তো যেতে পারবোই না, কোনো সন্দেহই নেই।
তো কিন্তু সেই সমস্ত জায়গায় পৌঁছে যাওয়ার অন্তত বইয়ের পাতা দিয়ে এটা আপনাদের কাছে আমাদের কাছে একটা বিশাল লাইসেন্স। এটা হচ্ছে প্রথম জিনিস। যে সমস্ত দেশে কোনোদিন যাব না সেই সমস্ত দেশের জিওগ্রাফি, মানুষ, ডিফারেন্ট ভ্যালু, এথিক্স, মোরালিটি, এই সমস্তগুলো জানার জন্য কিন্তু বই একটা, সেই সমস্ত দেশের বই বা সেই সমস্ত দেশের পটভূমিকায় লেখা বই আমাদের কাছে একটা বিশাল সম্পদ আর কি। সেখান দিয়ে আমরা পৌঁছে যেতে পারি এবং জাস্ট আমাদের ভ্যালু, এথিক্স, মোরালিটির থেকে, আমাদের প্রেমের অনুভূতির থেকে কত ডিফারেন্ট টাইপের অনুভূতি, ডিফারেন্ট টাইপের ভ্যালু, এথিক্স, মোরালিটি আছে সেটা এই সমস্ত বই পড়লেই জানা যায়। এবং মানে আশ্চর্য হতে হয় যে এগুলোও আছে আর কি, এরকমও আছে। তো সেই একটা ব্যাপার। যদি আপনি একদম যাকে বলে যে পিওর লিটারেচার, খুব হাইয়েস্ট লেভেলের লিটারেচার, নোবেল লরিয়েট ইত্যাদি ইত্যাদি পুরস্কারপ্রাপ্ত বই বা ভালো বই, পুরস্কারটা একটা বইকে ডিফাইন করে না সবসময়, এই ধরনের বই পড়তে চান, আমাদের কাছে অপশন লিমিটেড। আমাদের একজনই আছেন, রবি ঠাকুর, অসাধারণ, বিশ্বকবি তো একদম অবশ্যই। কিন্তু আমাদের দেশের বাইরে সারা পৃথিবীতে প্রচুর নোবেল লরিয়েট ইন লিটারেচার, তাদের লেখা পড়েও একই রকমভাবে সমৃদ্ধ হওয়া যায়, ইফ নট মোর। তো সেই অপশানগুলো কিন্তু ইংরাজি বই বা ইংরাজি ভাষায় লেখা বই বা ইংরেজিতে অনুবাদ হওয়া বই থেকে আমরা ভয়ানকভাবে পেতে পারি। তো সেইটা একটা হয়। আর সারা পৃথিবীর অন্তত কিছু বই, সব বই তো পড়া সম্ভব নয়, প্রয়োজনও নয় আর কি, যে বইগুলো সারা পৃথিবীতে দাগ কেটেছে, ক্লাসিক বা কন্টেম্পোরারি ফিকশন যাই বলুন, সেই লেখাগুলো পড়লে তবে অ্যাকচুয়ালি আমাদের বাংলা ভাষা সারা পৃথিবীর রেসপেক্টে কোথায় দাঁড়িয়ে আছে, আমাদের লেখালেখি, বর্তমান সময়কার লেখালেখি কোথায় দাঁড়িয়ে আছে, কোন দিকে যাচ্ছে, এটাকে একদম কারেক্টলি প্লেস করতে পারবেন যদি বাইরের দেশের কন্টেম্পোরারি ফিকশন যদি পড়েন। তো এই জন্য জিনিসটা আমার কাছে ছোটোবেলা থেকেই খুব ইন্টারেস্টিং লাগে। মনে হয় যে আমার ভাষা এবং আমার ভাষায় রচিত সাহিত্য অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছে ইন রেফারেন্স টু ওয়ার্ল্ড লিটারেচার, সেটা কিন্তু ওয়ার্ল্ড লিটারেচার না পড়লে জানা সম্ভব নয়। কাল গল্প অনেক হলো, এবারে একদম অনারেবল মেনশনে ঢুকে যাই আর কি। প্রথম যে বইটা অনারেবল মেনশনে সেটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের ফারেনহাইট 451। আর্নেস্ট হেমিংওয়ে নোবেল লরিয়েট, আমার অন্যতম পছন্দের লেখক। আমার লাইফে তার ইনফ্লুয়েন্স আছে প্রচুর, তার লেখালেখির একটা ভয়ানক ইনফ্লুয়েন্স আছে। আমি কীভাবে ভাবি তার একটা ইনফ্লুয়েন্স, মানে সেটার উপরে একটা ইনফ্লুয়েন্স আছে এনার লেখালেখির। ইনি জন্ম দিয়েছিলেন দ্য আইসবার্গ মডেলের। আইসবার্গ মডেল মানে হচ্ছে উনি যেটা করতেন, মেলোড্রামাটিক কোনো কিছুই লিখতেন না, স্ট্রেট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস লিখতেন। তার যে সাবটেক্সট, অর্থাৎ যেটা বলা হলো তো হলো, সেটা একটা, যেটা বলা হলো না সেখানে তিনি অনেকটা জায়গা ফাঁকা রেখে দিতেন যাতে পাঠক নিজের কল্পনা শক্তি দিয়ে সেই জায়গাটা ভরিয়ে নিতে পারে। সেই কারণে হেমিংওয়ের টেক্সট উদ্ধার করা, তার অ্যাকচুয়াল মানে উদ্ধার করাটা বেশ ডিফিকাল্ট হতে পারে যদি আপনার কল্পনা শক্তি খুব প্রবল না হয় এবং যদি আপনি সাবটেক্সটের ব্যাপারে খুব বেশি না জানেন। যাই হোক, যারা সেটা জানে বা যারা সেটা শিখে ফেলেছে, আমরা কেউই জেনে জন্মায়নি, শিখতে হয়েছে। স্নোজ অফ কিলিমাঞ্জারো একটা অসাধারণ স্টোরি। একজন গুপ্তচরের, যিনি একজন লেখক হতে চেয়েছিলেন, যিনি একজনকে ভালোবেসেছিলেন, তার ভালোবাসা পাননি, যে তাকে ভালোবেসেছিল তাকে বিয়ে করেছিল, তাকে ভালোবাসতে গিয়ে তার একটা গিল্টি ফিলিং আসতো এবং তাকে ভালোবাসতে পারতেন না ভালো করে। এই সমস্ত কিছু মিলিয়ে কিলিমাঞ্জারো পর্বতের পাদদেশে এই গল্প জাস্ট অসাধারণ। এর থেকে বেশি তো আর এর মধ্যে বলা সম্ভব নয়। যে কটা বই দেখাবো প্রত্যেকটারই রিভিউ কখনো না কখনো এই চ্যানেলে আসবেই, তো সেটাই বলতে পারি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা যাবে না। সেকেন্ড হচ্ছে অনারেবল মেনশন, আর্নেস্ট হেমিংওয়ের লেখা ফেয়ারওয়েল টু আর্মস। প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিকায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, যুদ্ধ সম্বন্ধে তার কী অনুভূতি দাঁড়িয়েছিল, যুদ্ধের সময় তার জীবনে প্রেম এসেছিল, সেই প্রেমের কী পরিণতি হয়েছিল, সব মিলিয়ে অসাধারণ অসাধারণ। মানে আমি এখনও পর্যন্ত দুবার পড়েছি, আরও বেশ কয়েকবার পড়ব। হেমিংওয়ের প্রোজ আমার ভয়ানকভাবে পছন্দ আর কি, একদম দেখতেই পাচ্ছেন, একদম মার্কিং করে করে পড়তে গেছি। 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে দ্য গ্রেট ম্যান, ফিওদর দস্তয়েভস্কির হোয়াইট নাইটস। ছোট্ট বই, পেঙ্গুইনের বই এটা, দেখতেই পাচ্ছেন। হোয়াইট নাইটস নাস্তেনকা, কী বলবো, এর রিভিউ না করলে এর সম্বন্ধে অ্যাকচুয়ালি কিছু বলা মুশকিল আর কি। আমি এটাই বলতে পারি যে প্রচুর পুরুষের জীবনে
ঠিক এই রকমের ঘটনাই ঘটেছে, এটাই বলতে পারি। এর থেকে বেশি এখানে আর কিছু বলা যাবে না। যখন রিভিউ করব তখন নিশ্চয়ই বলবো। অবশ্যই পড়বেন দস্তয়েভস্কি, অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবেন। আর এটা দস্তয়েভস্কির একদম প্রথম দিকের লেখা, খুব যতদূর সম্ভব মনে পড়ছে 21 বছর বয়সে লেখা, মোস্ট প্রবাবলি, বাট নট শিওর। যদি অন্য কিছু হয় আপনারা কারেক্ট করে দিতে পারেন। আচ্ছা, 4 নম্বর বই হচ্ছে দ্য ইয়েলো ওয়ালপেপার। এটা চার্লট পার্কিন গিলম্যানের লেখা। এটা হচ্ছে ফেমিনিস্ট লিটারেচারের একদম প্রথম দিকের লেখা। বইটা পড়ে প্রথম দিকে বুঝতে পারবেন না যে ভূতের বই নাকি সাইকোলজিক্যাল হরর নাকি শুধু সাইকোলজিক্যাল, কী আছে ব্যাপারটা ধরা একটু মুশকিল। অসাধারণ বই ফেমিনিস্ট লিটারেচারের মধ্যে, এটা আমার ভীষণই পছন্দের বই। এর পরের বইটা হচ্ছে হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড, টলস্টয়ের লেখা, লিও টলস্টয়ের লেখা ছোট্ট বই। সেই বইটা আমার কাছে কিন্ডেলে আছে, কিন্ডেলটা এই ঘরে নেই, তো থাক, ওটা থাক। আমি ছবিটা দিয়ে দেবো আর কি, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। তো এটা হচ্ছে জমি এবং ক্যাপিটালিজম, এইটা নিয়ে লেখা টলস্টয়ের একটা ছোট বই। অ্যাকচুয়ালি নভেলা, বাট একটা ফেবেলের মতন, আরবান ফেবেলের মতন, একটা ফিলোসফিক্যাল ট্রিটির মতন। কোথায় শেষ আমাদের চাওয়া পাওয়ার, সেটাকেই উনি এক্সপ্লোর করেছেন, তার জন্য প্রতীক হিসাবে জমিকে ধরেছেন। ছোট বই, পারলে অবশ্যই পড়বেন, দারুণ বই। এরপর হচ্ছে 6 নম্বরে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, তার লেখা লাভ ইন দ্য টাইম অফ কলেরা। এই বই সম্বন্ধে আর কি বলবো, মানে একবার পড়লে জীবনে ভোলা যায় না আর কি। এর জন্য পুরো রিভিউ দরকার। এটা আমার ভীষণই পছন্দের বই, ভীষণ ভীষণ, কিছু বলার নেই আর কি। ফ্লোরেন্টিনা আরিজা আর ফার্মিনা দাজার লাভ স্টোরি, 28 বছর ধরে। এর একটা বিখ্যাত কোট আছে, যখন আমি এটা রিভিউ করবো সেই কোটটা বলে দেবো। এই এরকম টাইপের কিছু, 28 years, this many months and days for which I have loved you, ফার্মিনা দাজা, এরকম একটা কিছু ফ্লোরেন্টিনা আরিজা বলবে। একদম অল্প বয়সের 19-20 বছরের প্রেম পূর্ণতা পায়নি, সেই প্রেম কি পূর্ণতা পাবে? অনেক বেশি বয়সে পেতে পারে কি, সম্ভব কি, সেটাই এক্সপ্লোর করা হয়েছে। সারা জীবন ধরে একজনই মেয়েকে ভালোবেসে যাওয়া, এবং সেই সারা জীবন বলতে 20 থেকে প্রায় 60-62 বছর পর্যন্ত একজন মেয়েকেই ভালোবেসে যাওয়া, যে ভালোবাসা পূর্ণতা পায়নি, সেই মেয়েটি অন্য একটি পুরুষকে বিয়ে করেছিল, সে তার জীবন সেখানে কাটিয়েছে, তার সন্তান ইত্যাদি হয়েছে। কিন্তু একজন পুরুষ কি সারা জীবন ধরে একজন মহিলাকে ভালোবেসে যেতে পারে? একটি মেয়ে বা মহিলা কি হতে পারে, সেটা নিয়ে লাভ ইন দ্য টাইমস অফ কলেরা, এরকম ধরনের বই বিরল বিশ্ব সাহিত্যে, এরকম রোম্যান্টিক বই। এবং রোম্যান্সটাকে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, নোবেল লরিয়েট অফকোর্স, যেভাবে এক্সপ্লোর করেছেন, ইট ইজ আনপ্যারালালড আমি বলবো। তো এরপর হচ্ছে জর্জ অরওয়েলের লেখা বিখ্যাত বই অ্যানিমাল ফার্ম। সারা পৃথিবীর সাহিত্যে এর অবদান ভয়ানক। পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল ট্রিটিস, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, জিওপলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এই সব কিছুর জন্য অ্যানিমাল ফার্ম এবং ক্যাপিটালিজম ভার্সেস কমিউনিজম, কোনটা ঠিক কোনটা ভুল, কতটা ঠিক কতটা ভুল, তাই নিয়ে ছোট্ট বই একেবারে পড়ে ফেলবেন। এরপর হচ্ছে ফারেনহাইট 451, রে ব্র্যাডবেরির লেখা বিখ্যাত বই। এমন একটা ডিস্টোপিয়ান সময় যদি আসে যেখানে দমকল কর্মীরা আর আগুন নেভান না, আগুন লাগান, বই পেলে বই পড়ান। হ্যাঁ, এটা সেই সময় যখন কারোর বাড়িতে বই খুঁজে পেলে দমকল কর্মীরা গিয়ে সেই বইটা পুড়িয়ে ফেলে, এরকমই একটা সময়ের গল্প। এবং সেই রকম একটা সময়ের কথা ভাবা যায় না যেখানে বই পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাট সেটাই বাস্তবতা, সেটাই এখানে দেখানো হয়েছে। হরিফাইং, আপনাকে চিন্তা করতে বাধ্য করবে, ভাবতে বাধ্য করবে যে কি হতে পারে আর কি হতে পারে না আর কি, যদি বিগ ব্রাদার ইজ ওয়াচিং যদি হয়ে যায়, সেই রকম যদি রেজিমেন্টেড পার্টি আসে। এর পরের বই অনারেবল মেনশনের 9 নম্বর বই হচ্ছে সালমান রাশদির অমর চিত্রকথা আর কি, মিডনাইট চিলড্রেন। এই বইটা বুকার তো পেয়েই ছিল, বুকার অফ দ্য বুকারও পেয়েছিল, অর্থাৎ বুকার অফ দ্য বুকারটা মনে হয় 2008-10 দিকে দেওয়া হয়, আমি এক্স্যাক্টলি ডেটটা দেখিনি আর কি। যত বুকার এখনও পর্যন্ত দেওয়া হয়েছে তার মধ্যে এই বইটাকে সেরা বুকার বলা হয়। তো আমি এই বইটা এখন আমার শেষ হয়নি, আমি পড়ছি, অনেকটাই হয়ে গেছে।
এই বইটা প্রথম কথা রাজদির ইংরাজি আমার ভয়ানক পছন্দের আর কি, খুব কমপ্লেক্স লেখেন, একদম সোজা ইংরাজি নয়, ভীষণই কঠিন ইংরাজি, এবং রাজদির ইংরাজি বোঝা আর শেক্সপিয়ার বোঝা কাছাকাছির মতন ব্যাপার আর কি। এক তো উনি খুব কমপ্লেক্স সেন্টেন্সে লেখেন, কখনো কখনো ওনার সেন্টেন্স 1 পাতা 1.5 পাতা যায় একটা সেন্টেন্স। সেকেন্ড হচ্ছে ওনার লেখার মধ্যে প্রচুর অ্যালিগারি থাকে, রূপকধর্মী প্রচুর কথাবার্তা থাকে, সেই রূপকটা না বোঝা গেলে কিন্তু পুরোটাই উটের পাকস্থলী হয়ে যাবে। তো অসাধারণ লাগছে পড়তে। আমি ফর্চুনেটলি সেই জায়গাটায় পৌঁছে গেছি বহুদিন, যে কোনো কারোরই যে কোনো লেখা ধরতে পারি আর কি। অসাধারণ লাগছে, খুব কমপ্লেক্স, কিন্তু এটাও কিন্তু ওই ঝপ করে বসে সারাদিনে 100 পাতা পড়ে ফেললাম এরকম বই নয়, এটাও আপনাকে ওই ম্যাক্সিমাম দিনে 10 পাতাই পড়তে হবে। যে কারণে প্রচুর বিদেশি ইউটিউবাররাও যারা সত্যিকারের ভালো লিটারেচার নিয়ে কাজ করে আর কি, বেশিরভাগই তো এখানেও হোক আর বিদেশিই হোক, ভুলভাল বই নিয়ে কাজ হয়, অ্যাকচুয়াল লিটারেচার নিয়ে কম ছেলেমেয়েরাই কাজ করে। বাট প্রচুর আছে বিদেশে ভালো ছেলেমেয়ে যারা শিক্ষিত, পড়াশোনা করে কাজ করতে এসছে, তারাও কিন্তু এই বইটা অনেক সময় এড়িয়ে যায়, এটা এতটাই কমপ্লেক্স বই। লাস্ট বই অনারেবল মেনশনের হচ্ছে গন উইথ দ্য উইন্ড, যেটা আমার কাছে ফিজিক্যাল কপি আছে, কিন্তু আমার সিলিংয়ে তোলা রয়েছে, ওটা আমি নামাতে পারিনি, জানিও না কোথায় আছে, সিলিংয়ের মধ্যে এত বই রয়েছে। একমাত্র বই যেটা আমার কাছে, যেটা আমি 3 দশকে 3টে আমি কিনেছিলাম 1998-তে, ওটা আমার পড়া অ্যাকচুয়ালি প্রথম ইংরেজি বই, গন উইথ দ্য উইন্ড। পড়তে 1 বছর লেগেছিল, অসাধারণ লেগেছিল। সাউথ আমেরিকার যে স্লেভ কালচার ছিল এবং সেই সময় যে অ্যান্টি স্লেভারি মুভমেন্ট শুরু হয়েছিল নর্থে, সেই নর্দার্ন একটা ফ্রি মাইন্ডের অ্যান্টি স্লেভারি মুভমেন্ট এবং সাউথের ল্যান্ডেড জেন্ট্রি ক্লাসের যে ক্ল্যাশ, সেটা নিয়েই গন উইথ দ্য উইন্ড, অ্যান এন্টায়ার সিভিলাইজেশন, গন উইথ দ্য উইন্ড। অসাধারণ বই, অসাধারণ লেগেছিল, 3বার পড়েছি, 3বারই অসাধারণ লেগেছে। এবং গন উইথ দ্য উইন্ডের একদম লাস্ট যে সেন্টেন্সটা লেজেন্ডারি জাস্ট আর কি, ফ্র্যাঙ্কলি মাই ডিয়ার আই ডোন্ট গিভ এ ড্যাম। গন উইথ দ্য উইন্ড যদি আপনারা না পড়ে থাকেন, তার ইংরেজি সিনেমা আছে, দেখতে পারেন, অসাধারণ, জাস্ট ফাটাফাটি, ওরকম অ্যাডাপ্টেশন খুব কমই হয় আর কি, ওটাও দেখতে পারেন, ওটা অ্যাভেলেবেল আছে কোনো না কোনো প্ল্যাটফর্মে, হয়তো পেয়েই যাবেন। তো এই ছিল অনারেবল মেনশনের মোটামুটি 10টা বই। এবার অ্যাকচুয়াল 20টা বইয়ের মধ্যে যাই। এবারে ঢুকে পড়ি আসল 20টা বইয়ের মধ্যে বা 21টা বইয়ের মধ্যে। আমাদের ক্ষেত্রে যেটা বলে দেওয়া ভালো প্রথমেই, যেটা আগেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে অনারেবল মেনশনগুলো নট ইন অর্ডার অফ এনি প্রেফারেন্স। এটা বেটার 1 2 3 4 5 6 7 8 9 এরমভাবে যাচ্ছে না, 9টা বই পরপর দেখাচ্ছি নিশ্চয়ই, কিন্তু কোনো অর্ডারিং নেই। প্রত্যেকটা বই আমার কাছে ভীষণ প্রিয়, যেরকম এখানেও যে কটা বই আছে 21টা বই, আমি কোনো অর্ডারিং করব না, তার কারণ অর্ডারিং করার কোনো মানে হয় না আর কি। বইগুলো দেখাচ্ছি, প্রত্যেকটাই ভীষণ ভালো বই এবং সেরা বই আর কি। এর উপরে বই হয় না, লেখালেখিতে হয় না, অন্য কিছুতে হতে পারে, বইতে হয় না। প্রথম টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, এটা পড়াটাই একটা ইন ইটসেলফ একটা ওয়ার, বিশাল বই। আমার এই এডিশনটা হচ্ছে 1232 পাতা মাত্র, নোটস ফোর্স সহ। এটার ট্রান্সলেশন হচ্ছে লুই অ্যান্ড এলমার মড, এদের ট্রান্সলেশনটা বাছার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে লুই অ্যান্ড এলমার মডটা না বাছাই ভালো তাদের জন্য যারা ফ্রেঞ্চ জানে না। এটার মধ্যে কিন্তু বেশ কিছুটা ফ্রেঞ্চ আছে, তার ট্রান্সলেশনও রয়েছে অন্যান্য জায়গায়। আমি সামান্য ফ্রেঞ্চ জানি বলে হয়ে গেছে, ট্রান্সলেশন নিয়ে কোনো অসুবিধা নেই, বাট ফ্রেঞ্চের ইউজ রয়েছে। যদি ফ্রেঞ্চ ছাড়া ইউজ করতে চান, পড়তে চান, যেখানে যে ট্রান্সলেশনে একটুও ফ্রেঞ্চ থাকবে না, তাহলে কিন্তু আপনারা পেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিকে রবার্ট কী যেন নাম ভদ্রলোকের, এই মুহূর্তে খেয়াল আসছে না, ওদের যে এডিশনটা আছে ওটাতে কিন্তু ফ্রেঞ্চ নেই একটুও। আর একটা অসাধারণ এডিশন আছে, পিভিআর অ্যান্ড ভলোকনস্কি ট্রান্সলেট করেছিলেন, তাদের বইটা আছে হচ্ছে ভিন্টেজে মোস্ট প্রবাবলি, ওটা দেখতে পারেন। ওটা কিন্তু সবথেকে ভালো বলে ধরা হয়, কিন্তু ওটাতেও ফ্রেঞ্চ আছে, ফ্রেঞ্চ কিন্তু এটাতেও আছে, ওটাতেও আছে। আর ওয়ার অ্যান্ড পিস বই সম্বন্ধে আর কী বলবো, আমাদের সুনীল গাঙ্গুলির সর্বকালের সেরা বই ছিল হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন এবং তাই নিয়ে তার আগে পরে অসংখ্য চরিত্র, অসংখ্য ঘটনা, মহাকাব্যিক একেবারে যাকে বলে, এপিক বললে একটুও ভুল বলা হয় না। ওয়ার অ্যান্ড পিস এক অসাধারণ অনুভূতি। ওয়ার অ্যান্ড পিস পড়ে ফেললে ওয়ার্ল্ড লিটারেচারের আমি বলতে পারি যে বেশ কিছুটা কভার হয়ে যায় আর কি।
কিন্তু এটা একটা বিশাল প্রজেক্ট, যেরকম আগে বলেছিলাম যে পেশেন্স রাখতে হবে, সমস্ত কিছু সব নিয়ে পড়তে হবে, আস্তে আস্তে পাতার পর পাতা নোট করতে করতে, যেখানে যেখানে প্রয়োজন হবে হাইলাইট করতে করতে এগোন। মোটামুটি একটা 6 মাসের প্রজেক্ট হাতে নিয়ে নেমে যাবে আর কি। সেকেন্ড বইটাও লিও টলস্টয়ের অ্যানা কারেনিনা, ভীষণ পছন্দের বই। সুনীল গাঙ্গুলির এই বইটাও খুব পছন্দ ছিল, আমি কি গোলালাম, আমি অ্যাকচুয়ালি নট শিওর। সুনীল গাঙ্গুলির মোস্ট প্রবলি দুটো বই খুব ফেভারিট ছিল। যাই হোক, সুনীল গাঙ্গুলির সে ব্যাপারটা থাকলো। অ্যানা কারেনিনা বিশ্ব সাহিত্যের একটা অনন্য কীর্তি আর কি। এমন বিশ্ব পাঠক নেই যিনি অ্যানা কারেনিনা পড়েননি। অ্যানা কারেনিনা চরিত্রকে নিয়েই তার, সে একটি বিবাহিত মেয়ে, তার একটা অ্যাফেয়ার হয় বিয়ের পরে, একটা সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কের টানাপোড়েন, তার পরিণতি, এই সমস্ত নিয়ে আবার সেই অসংখ্য চরিত্র, রাশিয়ান ভ্যালু এথিক্স মরালিটি, রাশিয়ান লিটারেচারের অসাধারণ অনুবাদ, মানে অসাধারণ অবদান রয়েছে বিশ্ব সাহিত্যে। এগুলো কিন্তু কোনোটা ইংরেজিতে লেখা নয় আর কি, এগুলো সবই রাশিয়ানে লেখা। তো ফ্রেঞ্চে লেখা, ফ্রেঞ্চের ইউজ ছিল তখন, রাশিয়ান জেনরি আপার ক্লাস যারা তখন ফ্রেঞ্চের ইউজ করতেন, সেগুলো কিন্তু অনুবাদ হয়ে তারপরে ইংরেজিতে এসছে। অ্যানা কারেনিনাও তাই, এটাও বেশ বড়। নাম্বার অফ পেজটা বলে দিই একটু, আমার এই এডিশনটা পেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিকের এডিশনে আছে হচ্ছে আপনার ওই 830 পাতা মতন, 837 টু বি প্রেসাইজ। একদম অসাধারণ বই। 3 নম্বর বই হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 100 Years of Solitude। এরকম আমি প্রচুর সর্বকালের সেরা বইয়ের লিস্ট দেখেছি, যেখানে এই বইটা 1 নম্বরে এসছে, সর্বকালের সেরা বইয়ের তালিকায় এসছে। অসাধারণ বই। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কলম্বিয়ার নোবেল লরিয়েট ছিলেন, তার অসংখ্য অসাধারণ বই আছে। অনারেবল মেনশনও দেখালাম। বুয়েন্দিয়া পরিবার যখন মাকন্ড নামক একটা নতুন জায়গা, একটা গ্রাম প্রতিষ্ঠা করলো এবং সেখানে থাকতে শুরু করলো, সেখানে নানা রকম অদ্ভুত তাদের জীবনযাত্রা কীরকম হলো, কি হলো কি না হলো, সেই সব নিয়েই গল্প। ইন্টারজেনারেশনাল স্টোরি, প্রায় 3-4টে জেনারেশন পর্যন্ত গেছে। এই বইটা কিন্তু ম্যাজিক রিয়ালিজম, এটাকে একটা জনরা হিসাবে প্রতিষ্ঠা করে। ম্যাজিক রিয়ালিজম কথাটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। সেই ম্যাজিক রিয়ালিজমের কিন্তু জনক হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এবং তার মধ্যে অন্যতম সেরা নিদর্শন হচ্ছে 100 Years of Solitude। লেখা কিন্তু বেশ কঠিন, ইংরাজি 1-1.5 পাতা 2 পাতার সেন্টেন্স লিখতে নেয় একটা। কখনো কখনো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বা গ্যাবো, সবাই তাকে ভালোবেসে গ্যাবো বলে রাখতেন। তো যখন ভিডিও আসবে চ্যানেলে, এই সবগুলো যা বই দেখাচ্ছি সবারই ভিডিও আসবে, তখন বিস্তারিত আলোচনা করব, আজকে নয়। অসাধারণ বই বললে খুব কম বলা হয় আর কি, এইসব বইয়ের কোয়ালিটি সম্বন্ধে কিছু বলার নেই। এর পরের বইটা হচ্ছে টু কিল এ মকিং বার্ড। এই বইটা আমার কাছে ছিল, কেউ দয়া করেছে আর কি, কেউ নিয়ে গেছে, ফেরত দেয়নি। যদি চেনা জানা কেউ সেই ভিডিও দেখে থাকো তাহলে একটু ফেরত দিও, নাহলে কিনতে হবে আমাকে। সাদার্ন আমেরিকা নিয়ে লেখা, 1850s দিকে আর কি। অসাধারণ গল্প আর কি। অ্যাটিকাস ফিঞ্চ একটা কাউন্টি লয়ার, তার বাচ্চা মেয়ে হচ্ছে, নামটা কি জানো, স্কাউট, হ্যাঁ রাইট। এদের নিয়ে গল্প, একদম গ্রাম্য জায়গা, সেখানে কি ঘটছে কি না ঘটছে। এই বইতে কিন্তু যেভাবে একটা বাচ্চা মানুষের চোখ দিয়ে, স্কাউটের বয়স কত, 10-11 বছর যতদূর আমার মনে পড়ছে, তার বাবা অ্যাটিকাস ফিঞ্চ হচ্ছে ভ্যালু এথিক্স মরালিটির একজন প্রতীক বলা যেতে পারে, এবং স্কাউট তার বাবার কাছ থেকে পৃথিবীর বিভিন্ন জিনিসপত্র কীভাবে এক্সপ্লেন করতে হয়, মানুষের সঙ্গে কীরকম ব্যবহার, ভ্যালু এথিক্স মরালিটি কী, সেটার অ্যাপ্লিকেশন সাইডটা কীরকম হতে পারে, এই সব কিছু শিখছে। এবং তার চোখ দিয়ে আমরা যেভাবে নিজেদের চরিত্র গড়ে তুলতে পারি, দ্যাট ইজ আনপ্যারালাল ইন ওয়ার্ল্ড লিটারেচার। অদ্ভুত একদম। একটা রাইটিয়াস ম্যান বলতে যেটা বোঝায়, যার সংখ্যা এখন কমে এসছে, রাইটিয়াস লেডিও নেই, যাই হোক সেসব আলাদা ছাড়লাম। তো সেটা কিন্তু আমরা নিজেদের চরিত্র গড়ে তুলতে কিন্তু এই টু কিল এ মকিং বার্ড, এটা আমরা পড়তে পারি, এবং পড়তে অবশ্যই হবে। এ বইয়ের কোনো তুলনা নেই আর কি, এটাই বলতে পারি। তো এর পরের বইটা হচ্ছে অ্যালবার্ট কামুর দ্য আউটসাইডার। ফ্রেঞ্চ ফিলোসফার ছিলেন, নোবেল লরিয়েট। আউটসাইডার অন্তত আমার জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বই, আমি একবার খুব বিপদে পড়েছিলাম। এই বইটা আমাকে বাঁচিয়েছিল। অ্যালবার্ট কামু অ্যাবসার্ডিজমের জন্ম দিয়েছিলেন। অ্যাবসার্ডিজম একটা ফিলোসফি, সেই সব নিয়ে পরে কথা হবে। তো
অবশ্যই পড়বেন, কিন্তু এটা কিন্তু ফিলোসফি ঘেঁষা ফিকশন আর কি। এরপর 1984 জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম আমি আগেই দেখিয়েছি, এটা 1984, দ্য বিগ ব্রাদার ইজ ওয়াচিং। অবশ্যই পড়বেন। একটা ডিস্টোপিয়ান সময় যেখানে আপনি কি করছেন, খাচ্ছেন, এমনকি আপনার যাই কিছু করছেন, শুধুমাত্র আপনি পটি করার সময় ছাড়া বাদবাকি সব সময়টাই আপনার ঘরে ক্যামেরা, রাস্তায় ক্যামেরা, আপনি কি কাজ করছেন, আপনি কি বলছেন, সব কিছুই কন্ট্রোল বাই স্টেট। ভীষণ গুরুত্বপূর্ণ পলিটিক্যাল নভেল। এরপর হচ্ছে কোনো আলোচনাই বিশ্ব সাহিত্যের তো ডিকেন্স ছাড়া শেষ নয়। টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্সের ফ্রেঞ্চ রিভলিউশন নিয়ে লেখা অসাধারণ বই। এটা হলো এবার আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের এক লেখিকা এবং তার বই প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টেনের। এটা এভরিম্যানস এডিশন বিশ্বের অন্যতম দামি এবং এলিট ক্লাসের বুক কালেক্টর যারা, তাদের কাছেই এভরিম্যানস এডিশন থাকে। আমার যেটা দেখালাম গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 100 Years of Solitude, ওটাও এভরিম্যানস এডিশনের। বইগুলো বেশ দামি, 1000 থেকে 1500 টাকা দাম। এটা কত দাম? এটা 900 টাকা দাম। খুবই এলিট ক্লাসের লোকজনের কাছেই থাকে। আমি এলিট ক্লাসের নই, কিন্তু আমার কাছেও আছে। তাহলে বুঝতে পারছেন যে আমার কাছে আর কিছুই নেই বই ছাড়া। পেজগুলো হচ্ছে অ্যাসিড ফ্রি, এর মধ্যে অ্যাসিড থাকে না। আগামী 200 বছরেও সাদা পাতা সাদাই থাকবে, হলুদ হয়ে যাবে না, যেগুলো আমাদের এখানে হয়। প্রাইড অ্যান্ড প্রেজুডিস সম্বন্ধে আর কী বলবো, সিনেমাটা দেখতে পারেন, বইটা অবশ্যই পড়বেন। এলিজাবেথ আর মিস্টার বেনেটের প্রেম কাহিনী, মিস্টার বেনেট বললাম, মিস্টার ডার্সির প্রেম কাহিনী অসাধারণ। যেমন কমেডি তেমন রোম্যান্স, হাই ক্লাস রোম্যান্স। আলটিমেটলি ল্যাঙ্গুয়েজ কিন্তু কঠিন। তো এইটা। এরপরে কি আছে দেখি। এরপর আছে হচ্ছে উইলিয়াম ফকনারের অ্যাজ আই লে ডাইং। এটা আমার সারা জীবনে যত বই পড়েছি সবথেকে কঠিন বই, ছোট্ট বই, সবথেকে কঠিন বই। সাউদার্ন আমেরিকার ইংলিশ এক্স্যাক্টলি কী মিন করতে চাইছে সেটা একটা চ্যালেঞ্জ ছিল। মানে জাস্ট লিটারেলি মানেটাই বোঝা, সেন্টেন্সের কনস্ট্রাকশন বোঝা একটা সমস্যা ছিল। এছাড়া এই বই সেন্টেন্সের কনস্ট্রাকশন বুঝে গেলেও কী অ্যাকচুয়ালি বলতে চাইছে সেটা বোঝা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক বড় বড় হনু বিশ্ব সাহিত্যের বিশাল পড়াশোনা করেছে ইত্যাদি ইত্যাদি, তারাও কিন্তু এই বইটাকে এড়িয়ে যায়। আমি এটা জীবনের প্রথম দুবার পড়তে গিয়ে জাস্ট উদ্ধার করতে পারিনি, উদ্ধার হচ্ছিল না। আমি যথেষ্ট ভালো ইংরেজি জানি, তবুও হচ্ছিল না। 3 নম্বর বারের বার সাকসেসফুলি হঠাৎ করে ধোঁয়াশাটা সরে গেল, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তো খুব কঠিন বই, বাট যদি পড়তে পারেন আনবিলিভেবলি গুড বুক। অসাধারণ বই, অসাধারণ। এটা অভিজ্ঞতা আর কি, পড়ে ফেলাটাই একটা, মাথায় মুকুট নেই কিন্তু থাকলে দেখতে পেতেন আর কি, এরকম টাইপের ব্যাপার। এটা হলো। এরপরে হচ্ছে আমাদের চাঙ্কার, বিশাল বই, সার্ভান্তেসের লেখা ডন কিহোটে। মডার্ন ওয়ার্ল্ডের প্রথম নভেল বলে ধরা হয়, ফ্রেঞ্চ নভেল, সার্ভান্তেসের লেখা। স্যানচো পাঞ্জা এবং ডন কিহোতের অ্যাডভেঞ্চার নিয়ে অসাধারণ বই, বিশাল মোটা বই। ওই আবার 4 থেকে 6টা মাস আপনাকে করতে হবে। এবং এটা হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া মেন শিভালরি, সেই সব ইত্যাদি সম্বন্ধে বহু কিছু। এর রিভিউ ছাড়া এটা কথা বলা অসম্ভব ব্যাপার। এরপর হচ্ছে মবি ডিক, হারমান মেলভিল আমেরিকান লিটারেচারের জায়ান্ট আর কি বলা যেতে পারে। চার্জ করে একটু ফিরে আসলাম। মবি ডিক নামক একটা তিমি মাছ, তাকে শিকার করার কাহিনী। এইটুকুই বললাম, রিভিউ ছাড়া এই সমস্ত বই সম্বন্ধে কিছুই বলার নেই। এই বই 2টো করে লাইন বলে বেরিয়ে যাওয়ার মতন বই নয়। মবি ডিক হারমান মেলভিলের লেখা, আমেরিকান লিটারেচারের অ্যাবসলিউট ক্লাসিক। এরপরে আসছে ফ্রেঞ্চ লিটারেচারের সেরা কাজ, আনডাউটেডলি সেরা কাজ। ওরে বাপ রে বাপ, একটাই কিন্তু বই, 3টে খণ্ড। কি ব্যাপার এটা? এটা হচ্ছে ফ্রেঞ্চ রাইটার মার্সেল প্রুস্টের লেখা ইন সার্চ অফ লস্ট টাইমস, বা ওটা 2টো ইংরাজি অনুবাদে পাওয়া যায়, দুভাবে ট্রান্সলেট হয়েছিল। প্রথমটার নাম ছিল ইন সার্চ অফ লস্ট টাইমস, আমি ওটা ভুল বলছি, রিমেমব্রেন্স অফ থিংস পাস্ট। এটাই হচ্ছে ফার্স্ট ইংলিশ এডিশন যেটা বেরিয়েছিল। 3টে খণ্ড, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট
থার্ড পার্ট। বেসিক্যালি 7টা ওর খণ্ড আছে, 7টা খণ্ডকে মিলিয়ে 3টে খণ্ড পেঙ্গুইন ব্ল্যাক ক্লাসিক্স বার করেছিল, সেটাই আমি কিনেছিলাম। এটা হচ্ছে একদম আর্লিয়েস্ট ট্রান্সলেশন ইন্টু ইংলিশ। এর যে রিসেন্ট টাইমসে যে ট্রান্সলেশনটা বেরোচ্ছে সেটার নাম হচ্ছে ইন সার্চ অফ লস্ট টাইমস, আর এর যে অরিজিনাল নাম আলা রিচার্জ দু টেমস পারদিউ, এটা হচ্ছে ফ্রেঞ্চ নেম, তার মানে ওইটাই হয় মেমোরি হাতড়ানো। মেমোরি হাতড়াচ্ছে এবং সেখান থেকে এই জিনিস বেরিয়েছে। অসাধারণ লেখা, মানে এমনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে খুব মিষ্টি মধুর ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং সেখানে মার্সেল প্রুস যে কাজ করেছে ইট ইজ কমপ্লিটলি আনপ্যারালাল হলো। এগুলো কিন্তু খুব কস্টলি এডিশন, 3টে বই মিলিয়ে 1003 বা 3200 টাকা মতন দাম, বেশিরভাগই খুব কস্টলি। যাই হোক, এরপরে হচ্ছে জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস। অসাধারণ বই বললে কম বলা হয়, একদম পুরো ভয়ানকভাবে দাগিয়ে পড়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। ভিতরটা একদম পুরো লেখালেখিতে ভর্তি, নোটস ফোর্স ইত্যাদি দেখতেই পাচ্ছেন আর কি, যা তা করেছিলাম। এই বইটাকে সেইভাবেই পড়তে হবে। লন্ডনের একজন নাবিক, জাহাজের ক্যাপ্টেন, সে যখন আফ্রিকাতে যাচ্ছে, আফ্রিকার একদম ভিতরে ফরেস্টেশন মানে গাছ কেটে নিয়ে আসার কাজ ছিল, এই ধরনের আরও কিছু মিনারেলস ইত্যাদি। সেখানে গিয়ে সে কী দেখতে পাচ্ছে আফ্রিকার মধ্যে, সেটা নিয়েই গল্প। এবং লাস্টে আপনি ধাঁধিয়ে যাবেন যে হার্ট অফ ডার্কনেস যেটা বলছে, আফ্রিকার একদম কেন্দ্রস্থল, যেটা একদম অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আর কি, বাংলাতে বলা হতো রাদার, সেই আসল অন্ধকার কি সেখানে, নাকি আসল অন্ধকার মানুষের মনে? ফ্যান্টাস্টিক বই। এরপরে গুরুদেবের বই দস্তয়েভস্কির দ্য ব্রাদার্স কারামাজভ। বইটা উনি 2টো খণ্ডে লিখবেন ভেবেছিলেন। তার প্রথম খণ্ডটা লেখার এবং এই বইটা বেরোনোর 4 মাস পরেই দস্তয়েভস্কি মারা যান, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমরা একটা অসাধারণ আরও একটা কাজ থেকে বঞ্চিত হলাম, কিন্তু যাই হোক, ব্রাদার্স কারামাজভ অসাধারণ বই। এখানে নানা রকম জিনিসকে কোয়েশ্চেন করা হয়েছে, আপনার ফিলোসফি, আপনার ভগবানে বিশ্বাস, সমস্ত কিছু ঘেটে যাবে আর কি। অবশ্য পাঠ্য, অনেকেই বলে বিশ্বের সর্বকালের সেরা বই। ওপিনিয়ন্স ভ্যারি, ওপিনিয়ন্স ডিফার, বাট তাতে আমাদের দরকার নেই। বইটা অসাধারণ বই, দস্তয়েভস্কির মোস্ট প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দ্য বেস্ট। তো এটা হচ্ছে ব্রাদার্স কারামাজভ। এটা ভিন্টেজের, এটা পিভিআর অ্যান্ড ভলোকনস্কির ট্রান্সলেশন দেখে নেবেন সবসময় দস্তয়েভস্কি পড়ার আগে। এর পরেরটা হচ্ছে দস্তয়েভস্কিরই আবার ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, বেশ কয়েকবার দেখিয়েছি। এই বইটা এখন পড়ছি আমি, চলে এসেছি 49% মতন। তো দেখা যাক। দুর্ধর্ষ বই, দুর্ধর্ষ লাগছে, এবং যদি খারাপ লাগে সেটা ফল্ট আমার, দস্তয়েভস্কি বা ট্রান্সলেশনের নয়। এটা হলো পড়ে থাকলো। আর হচ্ছে ফ্রান্স কাফকার মেটামরফোসিস আমার অন্য ঘরে সিলিংয়ে চলে আছে, আমি দেখাতে পারলাম না। অসাধারণ। অনেকেই এখনও পর্যন্ত কনফিউজ যে যখন গ্রেগর সামসা সকালবেলা ঘুম থেকে উঠে পোকা হয়ে গেল, সেখানে বোকা বোকা প্রশ্ন করা হয়, কি একটা মানুষ কী করে পোকা হয়ে যেতে পারে। এরকম যদি মনে হয় তাহলে এই বই পড়বেন না। এটা পুরো বইটাই একটা অ্যালিগরি, রূপকধর্মী বই। পোকাটা আসলে কি, বইটা পড়ে যদি না বুঝতে পারেন, দেন ইট ইজ ভেরি আনফর্চুনেট। এবার এই বছরে শেষ করা একটা বই আমার, জেন এয়ার, চার্লস ব্রন্টের। অসাধারণ বই। এরকম রোম্যান্টিক লাভ স্টোরি আমি লাইফে খুব কম পড়েছি আর কি। মন ছুঁয়ে গেছে কাকা একদম, যাকে বলে সেরকম টাইপের পরিস্থিতি। দারুণ বই। বইটার অবস্থা খুবই শোচনীয়, তার কারণ আমি এই বইটা পড়তে প্রায় 6-8 মাস টাইম লেগেছিল, এবং 6-8 মাস টাইমের মধ্যে 2 বা 3টে লং ট্রেন জার্নি, ওই রাজধানী বা দুরন্ত এরকম কিছু হবে, 5-6টা ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট, 2টো ইন্টারন্যাশনাল ফ্লাইট, সব জায়গাতেই আমি এটা নিয়ে গেছি। যার ফলত এইখান থেকে প্লেন এবং ট্রেনেরা আমার বই খেয়ে গেছে। দ্যাট ডাজন্ট ম্যাটার। অসাধারণ লেগেছিল পড়তে, এবং মেমোরি সারা জীবন থাকবে। একদম লেখালেখিতে ভর্তি আছে ভিতরে। ভীষণই রোম্যান্টিক বই, ভীষণই মন ছুঁয়ে যাওয়া বই একেবারে, কিন্তু বলে দিলাম। তো পারলে অবশ্যই পড়বেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আমার অন্য ঘরে সিলিংয়ে তোলা আছে, দেখাতে পারলাম না, আমি ছবিটা দিয়ে দিচ্ছি। হিউম্যান রেজিলিয়েন্সের এর থেকে বড় স্টোরি মনে হয় না। যে ওই সে গব্বর সিংয়ের ঠাকুর বলেছিল না, যে ঠাকুর না ঝুঁক সকতা হয় না টুট সকতা, ঠাকুর না ঝুঁক সকতা হয় না মার সকতা হয়, গেড়ে ফেলছি। ঠাকুর না ঝুঁক সকতা হয় না টুট সকতা হয়, ঠাকুর সির্ফ মার সকতা হয়। তো হিউম্যান রেজিলিয়েন্সের ওই যে ঠাকুর সাহেবের যে গল্প আর কি,
দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির গল্প কিন্তু একেবারে তাই। একজন বৃদ্ধ জেলে বলা যায়, ফিশারম্যান আর কি, বাংলায় জেলে, 84 দিন মাছ পাননি, তারপরেও তিনি ভেঙে পড়েননি, তিনি মাছ ধরতে যান, সমুদ্রে যান, গভীর সমুদ্রে বৃদ্ধ অশক্ত দেহে মাছ পান। তারপরে কি হয়, এই যে লড়াই, প্রকৃতির সঙ্গে মানুষের যে লড়াই, এবং সেই লড়াই মানুষকে ভাঙতে পারে না, কি করতে পারে, তাই নিয়ে অসাধারণ লেখা। এই বইটা লেখার পরে হেমিংওয়ে নোবেল পেয়েছিলেন, আমরা জানি। আমি বলে দিচ্ছি যে কোনো একটা পার্টিকুলার বইয়ের জন্য নোবেল দেওয়া হয় না, কিন্তু এই বইটা হেমিংওয়ের নোবেল পাওয়াটাকে ত্বরান্বিত করেছিল, এটা বলা যায়। অসাধারণ বই, পাতলা বই একেবারে, বাট ইটস বিয়ন্ড এনি হিউম্যান ক্যাপাসিটিস আর কি, এটাই বলতে পারি। অসাধারণ। লাস্ট বাট নট ডেফিনেটলি দ্য লিস্ট, ইংরাজি বই বা ইংরাজি ভাষায় অনুবাদ করা বই, যে কোনো বই আলোচনা করতে গেলে এই শেক্সপিয়ারের বই না থাকলে তো হয় না আর কি। শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট, কভার পেজটা আমার অসাধারণ লাগে। ঠিক জুলিয়েট বলতে যে অল্প বয়স্ক মেয়েটার ছবি ভেসে ওঠে, ঠিক সেই ছবিটাই এঁকেছেন যিনি এঁকেছেন। এই বই আর কি বলবো, অসাধারণ বলতে পারি, যা খুশি বলতে পারি। বাট শেক্সপিয়ারের বেশিরভাগ লেখাই সারা পৃথিবীতে যা লেখালেখি হয়েছে সেগুলোর উপরে ভয়ানক ইনফ্লুয়েন্স রেখে গেছে, এখনও রেখে যাচ্ছে। কেউ সেটা স্বীকার করছে, কেউ সেটা স্বীকার করছে না। বাট শেক্সপিয়ার ইজ দ্য আলটিমেট রাইটার, দ্য রাইটার। বিখ্যাত ইংলিশ লিটারেচারের ক্রিটিক হ্যারল্ড ব্লুম বলেছিলেন যে শেক্সপিয়ার ইনভেন্টেড ম্যান। তার মানে হচ্ছে, তাহলে কি মানুষ আবিষ্কার করেছিলেন? ব্যাপারটা ঠিক সেরকম নয়। হিউম্যান ক্যারেক্টার কীভাবে লেখা যেতে পারে, হিউম্যান ক্যারেক্টার কীভাবে ফুটিয়ে তোলা যেতে পারে, সেটা শেক্সপিয়ারই প্রথম সারা বিশ্বকে দেখিয়েছিলেন যে এইভাবে মানুষের একটা যে কোনো মানুষের, পুরুষ নারী নির্বিশেষে, তার চরিত্র লেখা যেতে পারে, চরিত্রটাকে বিল্ড করা যেতে পারে, তাকে একটা আর্ক দেওয়া যেতে পারে। এটা কিন্তু শেক্সপিয়ারই করেছিলেন। দ্যাটস ওয়াই হি কল্ড দ্যাট শেক্সপিয়ার ইনভেন্টেড দ্য ম্যান। অসাধারণ। তো এই হচ্ছে মোটামুটি 21টা বইয়ের আমাদের হয়ে গেল রিভিউ। সরি, রিভিউ হলো না, 21টা বই দেখানো হলো, রিভিউ তো পরে আসবে। অনুবাদ সম্বন্ধে বলি, আমি যেহেতু মোটামুটি 1998 থেকে ইংরাজি বই পড়ছি আর কি, এবং যেহেতু ভাষাটা কোনোভাবে করায়ত্ত করে ফেলেছিলাম, আমি কিন্তু অনুবাদ কখনোই ইংরাজি সাহিত্য কিছু পড়িনি, যার ফলে আমার খুব একটা জানা নেই। আমি আপনাদের সাহায্য করতে পারছি না যে এগুলোর অনুবাদ আপনারা কোথায় পাবেন যদি বাংলায় পড়তে চান। কিন্তু আমি এইটুকু জানি যে বেশ কিছু, এইসব বইয়ের মধ্যে বেশ কিছু অনুবাদ কিন্তু বাংলায় রয়েছে, সেটা কিছুটা পশ্চিমবঙ্গ বা কলকাতায় রয়েছে, বাংলাদেশেও বেশ ভালো কিছু কাজ হচ্ছে। আমি রিসেন্ট টাইমসে কলেজ স্ট্রিট গেছিলাম, ওখানেও কিন্তু দস্তয়েভস্কির বেশ কিছু অনুবাদ দেখেছি। একটু কাইন্ডলি খোঁজ করে নেবেন। অনুবাদটা আমি সত্যিই সাহায্য করতে পারলাম না বলে দুঃখিত। কী করে এত বই কিনলাম বা কিনি? চুরি ডাকাতি করি না, সম্মানজনক পেশাতেই আছি। 1998 সাল থেকে বই কিনছি, ইংরাজি বই আর কি। তার আগে বাংলাই পড়তাম, শুধু বাংলাই পড়তে পারতাম। 1998 থেকে আজকে 2025, প্রায় 30 বছর 26 বছর মতন একটা সময় আর কি। প্রতি মাসে আমি মোটামুটি 500 থেকে 1000 টাকার বই কিনি, এবং এইভাবে এই রুটিনটা আমার কখনোই যায় না। কখনো কখনো টাকা পয়সা বেশি এসে গেলে এবং খরচ করার উপায় না থাকলে তখন বই আর একটু বেশি কেনা হয়, তবে সেটা কখনোই মাসে 1500-এর বেশি তো কখনোই যায় না, এবং 1500টাও স্ট্রেচিং ইট টু ফার। 500 থেকে 700 টাকা, 1000 টাকার বই ম্যাক্সিমাম কিনি, কিন্তু এটা কিনতে থাকি, এটা রিপিট করতে থাকি, কারণ প্যাশনটা আমার কনস্ট্যান্ট আর কি। বই পড়াটা এমন আমার জীবনে কখনোই হয়নি যে আমি বই পড়িনি। কম পড়া হয়েছে, বছরে 500টা পড়া হয়নি, হয়তো 2-3টে বই পড়া হয়েছে, কিন্তু বই পড়তে থেকেছি আমি। ইন জেনারেল বছরে 30 থেকে 35টা বই পড়তে পারি, তার বেশি সময় হয় না, কারণ পেশা থাকে আর কি, আছে, তো সেগুলোতে কাজ করতে হয়। বাট আমি যখনই সময় পাই বই পড়তে থাকি। তার থেকে বড় কথা, কেনাটাও এইভাবেই করা। এই এত কিছু কিন্তু আমার 48 বছর বয়স, সেই সময়কাল ধরে 48 বছর ধরে তার বই কিনি, 98 থেকে কিনেছি। 26 বছর ধরে কেনা বই, সেটাই দেখাচ্ছি। আর আমি হাবিজাবি বই একদমই কিনি না, মানে শুধুমাত্র লোককে দেখানোর জন্য। এই দেখো, আমি 10টা বই কিনে ফেললাম, ইটস নট মাই স্টাইল, আমি ওটা করতে পছন্দ করি না। শুধু ক্রিম বইগুলো কিনি, ক্রিম বই পড়ি, যেরকমটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন, এবং সেইভাবেই আমার কাছে এই ক্রিম বইগুলো এসে জমা হয়েছে। আমার কাছে কিন্তু মিড লেভেল, বিগিনার লেভেলের বই আছে, যেগুলো আগে পড়তাম, অবশ্যই আছে, কিন্তু এখন তো আর হাবিজাবি বই একেবারেই কিনি না। তো এইভাবেই আস্তে আস্তে করে এই সাম্রাজ্য গড়ে তোলা। এই ছিল আজকের ভিডিও। করতে প্রচুর পরিশ্রম করতে হলো, এত বই দেখালাম, এটা
এটা যে দেখাতে পারবো ভিডিও শুরু করার সময় আমার সন্দেহ ছিল যে এত বই আমি কোথা থেকে নিয়ে আসবো, মানে ওখান থেকে যে বার করে টেবিলে আনবো, তারপর এত কথা বলবো একসঙ্গে এত অল্প সময় এত বই সম্বন্ধে সন্দেহ ছিল। যাই হোক, ওই অনেকটাই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর মতন আর কি, ওল্ড ম্যান অ্যান্ড দ্য বুকস সেরকম টাইপের হয়ে গেল। হিউম্যান রেজিলিয়েন্স হারলাম না, বই দেখাতে থাকলাম এবং আলটিমেটলি গিয়ে 21 আর 10 31টা বই দেখালাম। নিজেকে কোনোদিন এত বই দেখায়নি বা কোনো প্রাণের মানুষকেও দেখায়নি আর কি, এটাই বলতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন কেমন লাগলো ভিডিওটা, এর মধ্যে কতগুলো আপনারা পড়েছেন বা পড়া শুরু করবেন ভেবেছেন, বা হয়তো অন্য কোনো বই পড়েছেন এগুলোর থেকে বেশি ভালো লেগেছে, সেই সব সম্বন্ধে মতামত জানাতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। এই দেখা হবে পরের ভিডিওতে। আর হাঙর নদী গ্রেনেডের স্ক্রিপ্টিং চলছে, আমি আবার কালকে কলকাতার বাইরে বেরিয়ে যাব, ফিরে এসে তারপর ওটা আপলোড করে দেবো, মানে শ্যুট করে তারপর আপলোড করবো। স্ক্রিপ্টিং প্রায় শেষের দিকে, তো দেখা যাক। ভালো থাকবেন, ভালো বই পড়তে থাকবেন।